আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইউটিউব চ্যানেল বেলা হোমিও হলে। আমাদের আজকের আলোচ্য বিষয় হোমিওপ্যাথি চিকিৎসা ক্ষেত্রে আদর্শ আরোগ্যে হোমিওপ্যাথি ওষুধ প্রয়োগের নিয়ম নীতি। শুধু ওষুধ নির্বাচন সঠিক হলেই হয় না, প্রয়োগ পদ্ধতিও সঠিক হতে হয়। আমরা আজকে জেনে নিব ওষুধ প্রয়োগের কিছু নিয়ম কানুন। আমরা যারা প্র্যাকটিস করি বিভিন্ন নিয়মে ওষুধ প্রয়োগ করে থাকি। কেউ সুগারে, কেউ বড়িতে, কেউ পানিতে, কেউ মুখে ওষুধ সেবন করতে দিই, কেউ ঘ্রাণের মাধ্যমে, কেউ আবার নতুন পদ্ধতি চুল দিয়ে ট্রান্সমিশন পদ্ধতিতে। আজকে আমার আলোচনায় থাকবে সবচেয়ে উত্তম পদ্ধতি কোনটি। ওষুধের সব পদ্ধতিতে ওষুধ ব্যবহার করলেও সবচেয়ে উত্তম পদ্ধতি কিন্তু পানিতে ওষুধ ব্যবহার করা। সব পদ্ধতিতে ওষুধ ব্যবহার করলে কাজ হয় বটে, তবে কখনো কখনো কিছু সমস্যাও দেখা দেয়। কিন্তু পানিতে শক্তি পরিবর্তন রীতিতে ওষুধ ব্যবহার করলে তেমন সমস্যা হয় না এবং এই পদ্ধতিটি অধিকতর নিরাপদ। আমাদের প্রধান প্রয়োগ স্থানটা মুখ হওয়া উচিত, জিহ্বায়। কেননা জিহ্বায় অনেক স্নায়ুকে সহজেই পানি স্পর্শ করে, তাতে দ্রুত গতিতে আমাদের শরীরে ওষুধ ক্রিয়া করে। অচেতন বা খিঁচুনির রোগীকে আমরা অনেক সময় ঘ্রাণের মাধ্যমে ওষুধ দিতে পারি, তবে আঘাতপ্রাপ্ত স্থানে, যেটি অন্তত কেটে ছুলে যায় নাই, এমন স্থানে বাহ্যিক ওষুধ ব্যবহার না করাই উচিত। কারণ এই স্থানটি তখন অতীব সেনসিটিভ থাকে। তবে কোনো স্থান কেটে ছিঁড়ে বা ইনজুর হয়ে গেলে সেই ক্ষেত্রে আমরা সেখানকার জায়গাটিকে জীবাণুমুক্ত করার জন্য ক্যালেন্ডুলা কিংবা অনুরূপ কোনো মাদার টিংচার দিয়ে সেই জায়গাটিকে আমরা মুছে দিতে পারি। আমরা অনেক সময় বলে থাকি, শুনে থাকি, বিভিন্ন বই পুস্তকে পড়ে থাকি যে শিশুটি মায়ের দুধ সেবন করে সেই শিশুটিকে ওষুধ না দিয়ে তার মাকে ওষুধ দেওয়া উচিত। কিন্তু এটি সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করলে হোমিওপ্যাথির সাথে যায় না। কারণ বাচ্চা যেহেতু ওষুধ খেতে পারে, মাকে ওষুধ দেব কেন? হ্যাঁ, একটি ক্ষেত্র আছে যেই ক্ষেত্রে মা এবং শিশু একই রোগ লক্ষণ বহন করে, সেই ক্ষেত্রে আমরা শিশুটিকে ওষুধ না দিয়ে মাকে ওষুধ দিলে বরং ভালো। একই ওষুধে মা এবং শিশু সুস্থতা লাভ করবে। কিন্তু যেই ক্ষেত্রে মা এই শিশুটির রোগ লক্ষণের অনুরূপ রোগ লক্ষণ বহন করছে না, সেই ক্ষেত্রে মাকে দীর্ঘদিন ওষুধ খাওয়ানো অনুচিত। কারণ তাতে মায়ের কিছুটা হলেও ক্ষতি হয়। তাছাড়া যেহেতু বাচ্চা ওষুধ খেতে পারছে, সেই ক্ষেত্রে আমি মাকে ওষুধ অহেতুক দেব কেন? এখন আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করতে পারি। শক্তি ও মাত্রার অপপ্রয়োগ করা চলবে না। ওষুধকে অন্তত কাজ করার জন্য একটা নির্দিষ্ট সময় দিতে হবে, অপেক্ষা করতে হবে। ঘন ঘন এবং অপপ্রয়োগ চলবে না। আমাদের শুরুতে একটা জিনিস জেনে নেওয়া উচিত, নবশিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বলছি যে আমাদের হোমিওপ্যাথিতে মূলত পদ্ধতি দুটো, একটা শততমিক, একটা নবতম পদ্ধতি। হ্যানিম্যান এই দুটো পদ্ধতি আবিষ্কার করেছেন। শততমিক পদ্ধতিতে
কতগুলা শক্তি আছে সেটা আমরা একটু জানবার চেষ্টা করি। ডাক্তার কেন্ট এটিকে 8টা স্তরে ভাগ করেছেন। এখন যদিও দুটো পাওয়া যায় না, 3, 6, 12, 30, 200, 1000, 10,000, 50,000, 1 লাখ, 5 লাখ এবং 10 লাখ, কিন্তু এখন 5 লাখ এবং 10 লাখ পাওয়া যায় না। সুতরাং কেন্টের এই স্তরটি এখন 6 স্তরেই বিদ্যমান আছে। শততমিকের নিম্ন শক্তি কোনগুলো সেগুলো আমাদের একটু ধারণা থাকা উচিত। মূলত 3 থেকে 30 নিম্ন শক্তি, আর শততমিকের উচ্চ শক্তি হচ্ছে 200 থেকে সিএম শক্তি। আর নবতম পদ্ধতির শক্তিসমূহ M1 কিংবা 01 থেকে শুরু করে আগে 030 কিংবা M30 পর্যন্ত পাওয়া যেত, পরবর্তীতে প্রায় M75 কিংবা 075 পর্যন্ত উন্নীত করা হয়েছিল। এখন এটি প্রায় 0150 কিংবা M150 পর্যন্ত শক্তি পর্যন্ত পাওয়া যায়, মধ্যে কোনো গ্যাপ নাই। এখন আমরা একটা জিনিস জানার চেষ্টা করি, নৌষধ ওষুধের শক্তির ব্যবহার কেমন হওয়া উচিত। নৌষধ ওষুধ সাধারণত উচ্চ শক্তিতে ভালো ফল দেয়। নৌষধের শক্তি শততমিক পদ্ধতিতে 200-র নিচে ব্যবহার না করাই উচিত। এটি ডাক্তার এম ভট্টাচার্যের বইয়ে খুব স্পষ্ট করে লেখা আছে, আর অন্য অন্য পণ্ডিতদের বইয়ে পাওয়া যায়। যদিও অনেক বিদেশি পণ্ডিতদের তৎকালীন সময়ে 200-র নিচের শক্তি ব্যবহার আমরা লক্ষ্য করি। নবতম পদ্ধতিতে নৌষধ ওষুধ M5-এর নিচে ব্যবহার না করাই ভালো। কোন ক্ষেত্রে কোন শক্তি কিভাবে ব্যবহার করা উচিত সেইটি সম্পর্কেও আমাদের একটু ধারণা থাকা উচিত। রোগীর শারীরিক অবস্থা, জীবনী শক্তি, দুর্বলতা, রোগের তীব্রতা বিবেচনা করে ওষুধ প্রয়োগ করা উচিত। অচিররোগ আর চিররোগ, জরুরি এবং স্বাভাবিক অবস্থা দুটোই আমাদের মাথায় রাখতে হবে। অচির ও চিররোগের আক্রমণাত্মক অবস্থায়, অর্থাৎ যখন রোগী খুব সিরিয়াস অবস্থায় থাকে, খুব বেশি কষ্ট পেতে থাকে, তখন অবস্থা বুঝে নিম্ন শক্তি ঘন ঘন দিতে হয়। এটি আপনার অভিজ্ঞতা আপনাকে বলে দিবে কতটা ঘন হতে পারে। 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা। তবে আক্রমণটা কমে গেলে অবশ্যই ওষুধের গ্যাপটা বাড়িয়ে দিতে হবে, ঘন ঘন দেয়া যাবে না। ইভেন রোগ 50% কিংবা 70% উপশমের দিকে আসলে সেই ক্ষেত্রে ওষুধ বন্ধ করে দেওয়াই উচিত। তবে চিররোগের স্বাভাবিক অবস্থায় মাত্র 2-1 দাগ ওষুধ দিয়ে আমাদের ফলাফল চলাকালীন সময় দীর্ঘদিন অপেক্ষা করা উচিত। বিশেষ করে গভীর ক্রিয়া ওষুধের বেলায় আমাদের খুবই খেয়াল রাখা উচিত। নবতম পদ্ধতির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, যদিও নবতম পদ্ধতির ক্ষেত্রে বলা আছে একটি শক্তি খাওয়া শেষ হলে পরের শক্তিটি দেয়া যাবে। ঠিক আছে, দেয়া যায়, লঘুক্রিয়া ওষুধগুলো দেয়া যায়, দিলে ক্ষতি নাই। কিন্তু বড় বড় পণ্ডিতদের মতে গভীর ক্রিয়া ওষুধগুলো যেহেতু কাজ করতেছে, ক্রিয়া চলতেছে, সেই ক্ষেত্রে আপনি অহেতুক ওষুধ দেবেন কেন? যতদিন ওষুধ কাজ করছে, হোক নবতম পদ্ধতি, আপনি অপেক্ষা করতে থাকুন। কারণ অযাচিতভাবে ঘন ওষুধ প্রয়োগ অনেক সময় রোগ বৃদ্ধির কারণ হয় কিংবা রোগীর ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে শততমিক পদ্ধতি হোক কিংবা নবতম পদ্ধতি হোক, আমাদের উচিত গভীর ক্রিয়া ওষুধগুলো যতদিন ক্রিয়া করতে থাকে ওষুধ না দেওয়া উচিত, বিশেষ করে চিররোগের ক্ষেত্রে। তবে তরুণ রোগের ক্ষেত্রে ঘন ঘন দিয়ে রোগ উপশম হলে বা নিয়ন্ত্রণে আসলে সেই ক্ষেত্রে ওষুধের দাগ অনেক পিছিয়ে দেওয়া উচিত কিংবা বন্ধ করে দেওয়া উচিত। এটি আপনার অভিজ্ঞতা আপনাকে বলে দেবে কি করা উচিত। হালকা একটু ধারণা দেয়া হলো আর কি। তবে অ্যান্টিসরিক ওষুধ অপেক্ষা অ্যান্টিসাইকোটিক ওষুধ একটু বেশি দাগ বা মাত্রা দেয়া উচিত। অন্তত অ্যান্টিসরিক, অ্যান্টিসিফিলিটিক, অ্যান্টিটিউবারকুলার ওষুধের
বেলায় আমরা যেমন খুব সূক্ষ্ম মাত্রা মাত্র 1-2 দাগ দিই, সেই ক্ষেত্রে অ্যান্টিসাইকোটিক ওষুধ একটু বেশি ডোজ বা দাগ দেওয়া উচিত। কারণ সাইকোটিক দোষ এতটা গভীরে কাজ করে, এতটা জটিল অবস্থা বিরাজ করে যে এই ক্ষেত্রে একটু ব্যতিক্রম করা উচিত। তবে সব ক্ষেত্রেই সূক্ষ্ম মাত্রা ব্যবহারের কথাটা প্রযোজ্য। শুধুমাত্র অচির চর্মরোগের ক্ষেত্রে অপেক্ষাকৃত ঘন ঘন ও বেশি মাত্রায় ওষুধ প্রয়োগ করতে হয়, না হলে এই অচির চর্মরোগ স্থায়ী রূপ লাভ করে, যেটি ভবিষ্যতে ভালো করা খুব কঠিন হয়ে যায়। এই একটি ক্ষেত্রেই শুধু অপেক্ষাকৃত ঘন এবং বেশি মাত্রার কথা বলা হয়েছে। এটি ডাক্তার এসপিদের আলোচনায় পাওয়া যায়। কখন একই ওষুধ, একই শক্তি, একই মাত্রায় ব্যবহার করব, সেইটি সম্পর্কে আমাদের একটু ধারণা থাকা উচিত। একই শক্তি, একই ওষুধ বারবার ব্যবহার করা সাধারণত উচিত নয়, কিন্তু একটি বিশেষ ক্ষেত্রে যখন রোগ আরোগ্যমুখী হয় কিন্তু কিছুদিন পর ওষুধের ক্রিয়া কমে আসে, নতুন লক্ষণ দেখা দেয় না, রোগী অভিযোগ করে, ডাক্তারবাবু ওষুধ খাওয়ার পরে তো কিছুটা আরোগ্য লাভ করেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে ওষুধের কাজ আর করছে না, নতুন কোনো লক্ষণও দেখা দিচ্ছে না, আমি এখন আর তেমন কোনো উপকারও পাচ্ছি না। সেই ক্ষেত্রে একই ওষুধের একই শক্তি প্রয়োগ হতে পারে, তবে আপনার অভিজ্ঞতা বলে দিবে সেই শক্তিটি আপনি আবার রিপিট করবেন নাকি পরবর্তী শক্তিতে যাবেন। তবে এমন ক্ষেত্রে আসলে একই শক্তি রিপিট করা যেতে পারে। কখন ওষুধ স্থলমাত্রা ব্যবহার করবেন সেই ব্যাপারে একটু, যদিও আমাদের হোমিওপ্যাথিতে বলাই আছে সূক্ষ্ম মাত্রা, ওই যে খানিক আগে বললাম অচির চর্মরোগের বেলায় ঘন ঘন এবং একটু স্থলমাত্রা, সেই রকম আরও একটা ক্ষেত্র আছে। ওষুধ প্রয়োগের পর যদি দেখা যায় জীবনী শক্তির প্রতিক্রিয়া করার ক্ষমতা কম বা রোগীর যন্ত্রগত কোনো বিকৃতি ঘটেছে, ওষুধের ক্রিয়া খুবই ধীর, তবে অপেক্ষাকৃত স্থলমাত্রা তত বেশি নয়, দেয়া যেতে পারে। কোন ধরনের রোগীর ক্ষেত্রে কত শক্তি দেব সেইটি আমাদের একটু মাথায় রাখা উচিত। খেয়াল করুন, বৃদ্ধ মানুষ, দুর্বল মানুষ, শ্রমিক শ্রেণীর মানুষ, যারা শরীর খাটিয়ে ভারী কাজ করে, খুবই অনুভূতিপ্রবণ মানুষ এবং প্রতিবন্ধী, এদের জন্য নিম্ন শক্তি দিয়েই চিকিৎসা স্টার্ট করা উচিত। কিন্তু শিশু, যুবক, সবাল এবং মানসিক পরিশ্রম করে যারা, বিশেষ করে শিক্ষক, উকিল, ডাক্তার ইত্যাদি, এ ধরনের মানুষদের জন্য উচ্চ শক্তি প্রয়োগ করা উচিত। ওই যে বললাম জীবনী শক্তি, দুর্বলতা, এইটু একটু খেয়াল রাখতে হবে। সেই ক্ষেত্রে আপনি বেশি উচ্চ শক্তিতে গেলে অযাচিতভাবে রোগ বৃদ্ধি হয়ে সমস্যা হতে পারে। আরও একটা কথা আমরা প্রায় সময় শুনে আসি, গর্ভাবস্থায় মাকে অ্যান্টিমায়াজম ওষুধ দেওয়ার কথা হ্যানিম্যান স্যার বলছেন। হ্যাঁ, মা গর্ভাবস্থায় যদি মাকে অ্যান্টিসরিক ওষুধ দেয়া যায় উচ্চ শক্তি, তবে মা ও শিশু লাভবান হয়। কারণ গর্ভাবস্থায় মা খুব বেশি অনুভূতিপ্রবণ থাকেন, তখন তার লক্ষণগুলো স্পষ্ট থাকে। আর এমন কোনো মানুষ এখন জগতে নাই যার শরীরে সোরাদোষ পাওয়া যায় না। সেই ক্ষেত্রে মাকে উচ্চ শক্তির সালফার আমরা যদি প্রয়োগ করি, তাহলে সোরাদোষ থেকে গর্ভস্থ শিশুটা অনেকটাই মুক্ত হয়। এই ক্ষেত্রে ভারতীয় একজন বড় পণ্ডিতের উপদেশ আছে যে তৃতীয় মাসে অ্যান্টিসরিক, পঞ্চম মাসে অ্যান্টিসাইকোটিক এবং সপ্তম মাসে অ্যান্টিসিফিলিটিক, তিনটি উচ্চ শক্তির ওষুধ দেয়া হলে গর্ভস্থ শিশুটি অনেকটা পিতৃকুল কিংবা মাতৃকুল থেকে মুক্তি লাভ করে। অনেকে প্রশ্ন করেন যে আমি কেন অহেতুক মাকে এই অ্যান্টিমায়াজম ওষুধ দেব। আপনারা সবাই জানেন যে এখন পৃথিবীতে প্রায় সমস্ত মানুষই সোরাই বলুন, সাইকোটিক বলুন, আর সিফিলিটিক মায়াজম বলুন, আর টিউবারকুলার ডায়াথেসিস বা প্রবণতা বলুন, আছেই। সেই ক্ষেত্রে
তৃতীয় মাস, পঞ্চম মাস এবং সপ্তম মাসে অ্যান্টিসরিক, অ্যান্টিসাইকোটিক, অ্যান্টিসিপিলিটিক 3টি গ্রুপের উচ্চশক্তির ওষুধ যদি এক দাগ করে প্রয়োগ করা যায়, তাতে গর্ভস্থ শিশুর অনেক উপকার হয়। পিতৃকুল মায়াকুল থেকে যে মায়াজম প্রবণতাটা বা দোষটা আসে সন্তানের দেহে, সেটি অনেকটাই মুক্ত হয়। এটি ডিপেন্ড করছে আপনি অ্যালাউ করবেন কি না। তবে অ্যান্টিসরিক ওষুধ গর্ভাবস্থায় প্রয়োগের ব্যাপারে হ্যানিম্যান স্যারের একটা সুন্দর নির্দেশনা আছে। হ্যাঁ, অ্যান্টিসরিক ওষুধ আমরা কখন ব্যবহার করা উচিত? অ্যান্টিসরিক ওষুধ খুব সকালে খালি পেটে ব্যবহার করা উচিত। তবে অ্যান্টিসরিক ওষুধ সেবনের পরে কোনো কারণে উত্তেজিত বা রাগারাগি করা যাবে না, উত্তেজিত হওয়া যাবে না, কিংবা রাগারাগি করা যাবে না। মানসিক পরিশ্রম করা যাবে না, কারণ তাতে রোগীর কিছুটা হলেও ক্ষতি হয় বা কাজের ব্যাঘাত ঘটে। আর মহিলাদের মাসিক শুরুর একেবারেই অনতিপূর্বে কিংবা মাসিক শুরু হওয়ার 4 দিনের মধ্যে অ্যান্টিসরিক ওষুধ প্রয়োগ না করা উচিত, বিশেষ প্রবলেম না হলে। তবে একান্তই মাসিক সংক্রান্তই যদি বিশেষ প্রবলেমে হয়, তাহলে সেই ক্ষেত্রে ভালো করে বিবেচনা করে হয়তো প্রয়োগ করা যেতে পারে। একাধিক ওষুধ একসাথে প্রয়োগ করা উচিত কি না, এই প্রশ্নও অনেকে করেন। মোটেও নয়, কারণ একাধিক ওষুধ সুস্থ মানুষের শরীরে প্রবিং করা হয় নাই। ফলে আপনি একাধিক ওষুধ একসাথে যদি কোনো রোগীর দেহে প্রয়োগ করেন, তাতে সাময়িক উপশম হতে পারে, কিন্তু আদর্শ আরোগ্য সেটি হবে না। রোগ চাপা পড়বে। আপনি সেটিকে আরোগ্য বা উপশম বলতেই পারেন আপনার দৃষ্টিকোণ থেকে, কিন্তু আপনি ভালো করে যদি হোমিওপ্যাথি উপলব্ধি করার চেষ্টা করেন, তাহলে এটি হোমিওপ্যাথি অ্যালাউ করে না। হ্যাঁ, কখনো কখনো আমরা শুনি ওষুধ আমরা জিহ্বায়ও খাচ্ছি, আবার বাহ্যিকভাবে লাগাচ্ছি। না, এটি উচিত নয়, কারণ বাহ্যিক প্রয়োগের ওষুধটি অভ্যন্তরীণ ওষুধকে অথবা এই ওষুধটি ওই ওষুধের ক্রিয়ায় ব্যাঘাত ঘটাবে। তাছাড়া আপনার আভ্যন্তরীণ সেবন করা ওষুধ যেহেতু কাজ করবে, আপনি কেন বাহ্যিক ব্যবহার করবেন? প্রায় সমস্ত অনাকাঙ্ক্ষিত স্রাব শরীর থেকে বের হয়ে গেলে শরীরে নির্মল আরোগ্য হয়, এটি প্রাকৃতিক নিয়ম। সুতরাং বাহ্যিকভাবে কোনো কিছু ব্যবহার করে এই স্রাবকে বন্ধ করা একেবারেই অনুচিত, তাতে রোগীর মারাত্মক ক্ষতি হতে পারে। ধরুন, কান দিয়ে পুঁজ বের হচ্ছে, আপনি এক্সটার্নাল কোনো ওষুধ ব্যবহার করলেন, পুঁজ বন্ধ হয়ে গেল, দেখা যাচ্ছে মাথা ব্যথা শুরু হয়ে গেছে। অনুরূপ এরকম আরও কোনো স্রাব যদি শরীর থেকে নিঃসরণ হয়, তাহলে বাহ্যিক কোনো কিছু ব্যবহার করে এটিকে বন্ধ না করাই উচিত, কারণ তাতে রোগীর বড় ধরনের ক্ষতি হয়। এখন আমরা আসি অচির রোগ। অচির রোগে প্রদাহ কিংবা শরীরে কোনো উদ্বেগ যদি দেখা দেয়, সদৃশ ওষুধে না সারলে তখন বুঝবেন এই অচির রোগটি সুপ্ত সোরার বিস্ফোরণ মাত্র বা বিস্ফোরণের ফল। সুতরাং এটি চিররোগে পরিণত হতে যাচ্ছে। এই ক্ষেত্রে রোগের আক্রমণাত্মক ভাবটি যখন কমে যাবে, তখন আপনি অ্যান্টিসরিক ওষুধ প্রয়োগ করবেন। ওষুধ পূর্ণ সাদৃশ্য হলে পরপর অনেকগুলো শক্তি রোগীর দেহে কাজ করতে থাকে, কিন্তু যদি পূর্ণ সাদৃশ্য না হয়ে আপনার নির্বাচিত ওষুধটি আংশিক সাদৃশ্য হয়, তখন 2-1টি শক্তি কাজ করার পর আর কাজ করে না। অনেক ক্ষেত্রে আমরা ডাক্তার ভাই বোনদের বলতে শুনি, আমার ওষুধ তো ঠিক ছিল, কিন্তু 2-1টা শক্তি কাজ করে আর কাজ করে না কেন? অথবা 2-1টা শক্তি যেহেতু কাজ করেছে, তাহলে আমার ওষুধ তো নির্বাচন ঠিক ছিল, আর কাজ করছে না কেন? হ্যাঁ, এই জন্যই কাজ করছে না, ওষুধটি পুরোপুরি সদৃশ্য ছিল না, আংশিক সদৃশ্য ছিল, যে কারণে আংশিক রেজাল্ট এসেছে বা কাজ করেছে। সেই ক্ষেত্রে আপনাকে ভালো করে ভেবে পুনরায় ওষুধ নির্বাচন করতে হবে। রোগ আরোগ্যের শেষ দিকে এসে রোগের উন্নতি সত্ত্বেও 2-1টি নতুন লক্ষণ যখন দেখা দেয়, তখন যদি আমরা ভালো করে খেয়াল করি এটি কোনো উত্তেজক কিংবা পরিপোষক কারণ কি না, তা যদি না হয়, তাহলে বুঝতে হবে অলরেডি রোগীর বডিতে প্রবিং লক্ষণ এসে গেছে, অর্থাৎ এই রোগ থেকে মুক্তি পাওয়ার একটা সংকেত দিচ্ছে আপনাকে ওই নতুন 2-1টি লক্ষণ। কারণ আপনার চিকিৎসা প্রায় শেষ দিকে, এতদিন রোগী ক্রমান্বয়ে আরোগ্যের দিকে যাচ্ছিল, কিন্তু এখন হঠাৎ করে 2-1টি নতুন লক্ষণ দেখা দিচ্ছে, অথবা একটু বৃদ্ধিভাব দেখা দিয়েছে। এটিকে আমরা রোগ থেকে মুক্তির আরোগ্য সংকেত বলি। হ্যাঁ, প্রশ্ন আসতে পারে নির্বাচিত ওষুধের বৃদ্ধির সময়
অথবা ওই সময়ের সামান্য পূর্বে বিশেষ সমস্যা না হলে ওষুধ প্রয়োগ করা যায় কি না, না করাই ভালো। কারণ যখন যে ওষুধটির বৃদ্ধির সময়, ধরুন লাইকোপোডিয়ামের বৃদ্ধি বিকাল 4টা থেকে রাত্রি 8টা, আর্সেনিকের বৃদ্ধি বেলা 1টা থেকে হয়তো কয়েক ঘন্টা, অনুরূপ যে ওষুধটির যে সময় বৃদ্ধির সময় ওই সময় ওষুধটি প্রয়োগ বিশেষ প্রয়োজন না হলে না করাই উচিত, তবে ইমার্জেন্সি হলে আপনি করতে পারেন। আর একটি কথা, যে রোগটি যে সময় বৃদ্ধি ওই বৃদ্ধির সময়টি ওষুধ না প্রয়োগ করলেই ভালো, তবে বিশেষ জরুরি হলে প্রয়োগ করা উচিত। তবে হ্যাঁ, রোগের যদি সাংঘাতিক বৃদ্ধি অবস্থা থাকে সেই ক্ষেত্রে ওষুধ প্রয়োগ করা যায়, কারণ তখন আর বৃদ্ধির সুযোগ থাকে না, কারণ রোগ এমনিতেই সাংঘাতিক অবস্থায় আছে, তার চেয়ে আর বৃদ্ধির সম্ভাবনা নাই। এখন অনেক সময় অনেকে প্রশ্ন করে, আমরা ওষুধে ঝাঁকি দিব কেন, কাদের ক্ষেত্রে কত ঝাঁকি দিব? জীবনী শক্তি বারবার একই শক্তি গ্রহণ করে না, কারণ জীবনী শক্তি আর পূর্বের অবস্থায় থাকে না। তাই শক্তি পরিবর্তন রীতিতে এই ঝাঁকি দিয়ে ওষুধ প্রয়োগ করতে হয়, তাতে জীবনী শক্তি এটিকে ভালো করে গ্রহণ করে এবং ফলাফল ভালো হয়। হ্যাঁ, কোন ক্ষেত্রে কত ঝাঁকি দেব? সাধারণত 10 ঝাঁকিটা হচ্ছে স্ট্যান্ডার্ড, এটি আমরা প্রায় ক্ষেত্রে দিয়ে থাকি বা দিতে পারি। কিন্তু খেয়াল রাখবো, যদি রোগী খুবই অনুভূতিপ্রবণ হয়, খুব সেন্সিটিভ হয়, সেই ক্ষেত্রে 10 ঝাঁকি নয় 8 ঝাঁকি দেব, 2 ঝাঁকি কমিয়ে দেব। আর যদি কোনো রোগীর ক্রিয়া কাজ খুব ধীরে ধীরে করছে এরকম রোগী কমপ্লেন করে, তবে সেই ক্ষেত্রে রোগীকে 2 ঝাঁকি বাড়িয়ে 12 ঝাঁকি দিব। ওষুধ নির্বাচন ঠিক হয়েছে কিনা সেইটি আমরা বুঝবো কীভাবে? নিশ্চয়ই এরকম কিছু সংকেত আছে। হ্যাঁ, পৃথিবীর অন্যতম বড় পণ্ডিত যিনি ডাক্তার হেরিং, তিনি তার আরোগ্য নীতি 3টি আমাদের জন্য রেখে গেছেন, যেটি আমাদের জন্য খুবই খুবই উপকারী, খুবই দরকারি। সেইটি আমরা যদি একটু জেনে রাখি তাহলেই বুঝবো আমার ওষুধ সঠিকভাবে কাজ করছে কিনা। সঠিকভাবে কাজ করছে ওষুধ আরোগ্যের পরে তার কিছু নমুনা। তার প্রথম নমুনাটি হচ্ছে এরকম, রোগ লক্ষণ ধরুন ভিতর থেকে বাহিরমুখী, মনে করেন চর্মরোগ চাপা ছিল, বের হয়ে এসেছে ওষুধ খেয়ে, এটিকে বলা হচ্ছে ভিতর থেকে বাহিরমুখী, এটি আরোগ্যের একটি নমুনা। কানের মধ্যে পুঁজ আটকে খুব ব্যথা করছিল, ওষুধ খাওয়ার পরে পুঁজটি বের হচ্ছে, ব্যথা কমে গেছে, এটিও আরোগ্য নমুনা। ঠিক অনুরূপভাবে রোগ লক্ষণের শরীরের অতি গুরুত্বপূর্ণ অঙ্গে কষ্ট ছিল, সেখান থেকে কষ্টটা দূর হয়ে কম গুরুত্বপূর্ণ অঙ্গে দেখা দিয়েছে, এটিও আরোগ্য নীতির একটি। এবং আপনি এই লক্ষণটি দেখেও বুঝবেন রোগী আরোগ্য হচ্ছে। যেমন কারো কিডনিতে ব্যথা করছিল, এখন কিডনিতে ব্যথা নাই, কিন্তু কোমরে কিংবা পায়ে এরকম অপেক্ষাকৃত কোনো কম গুরুত্বপূর্ণ অঙ্গে ব্যথা করছে, সেটিও আরোগ্যের নমুনা। খেয়াল রাখতে হবে, ওপর থেকে নিচের দিকের যদি কোনো কষ্ট যায়, ট্রান্সফার হয়, তখন বুঝতে হবে রোগী আরোগ্যের দিকে যাচ্ছে। কীরকম? মনে করেন আপনার ঘাড়ে ব্যথা ছিল, ব্যথাটি এখন হাতে গেছে কিংবা পিঠে গেছে, কোমরে ছিল, ব্যথাটি এখন হাঁটুতে চলে গেছে, অর্থাৎ আপনার ব্যথাটি বা কষ্টটি ওপর থেকে নিচের দিকে নিম্নগামী হয়েছে, এটিও আরোগ্যের নমুনা। সব শেষে যে লক্ষণটি দেখে আপনি বুঝবেন আপনার আরোগ্যের নমুনা, সেটি হচ্ছে একজনের শরীরে হয়তো একাধিক রোগ দেখা দিয়েছে, যে রোগটি সব পরে এসেছে সেইটি হয়তো আগে একটু বৃদ্ধি হয়ে চলে যাচ্ছে অথবা সরাসরি চলে যাচ্ছে, সেইটি আরোগ্যের একটি নমুনা। এবং সব প্রথমের লক্ষণটি সব পরে যাবে, কিন্তু সব শেষের লক্ষণটি সব আগে যাবে, এটি হচ্ছে আরোগ্যের আরও একটি বড় নমুনা। এখন আসেন পুনঃপ্রয়োগ বা নতুন প্রেসক্রিপশান কখন করব, কেন করব? যতক্ষণ আপনার প্রথম প্রেসক্রিপশানের ওষুধ আপনাকে উপকার দিচ্ছে অপেক্ষা করুন। উপকার হতে হতে যদি থেমে যায় নির্দিষ্ট সময়ের ব্যবধানে, তখন আপনি পরের শক্তিটি আবার বিবেচনায় আনুন, প্রয়োগ করুন। কিন্তু যদি কাজ হতে থাকে তাহলে কিন্তু অপেক্ষা করতে হবে, সেটি নবতম পদ্ধতিতে হোক আর শততমিক পদ্ধতিতে হোক।
হ্যাঁ, কেউ কেউ এরকম কথা বলে থাকেন, নবতম পদ্ধতিতে ওষুধ শেষ হলে আমি আবার দিব। আপনি দিতে পারেন, কিন্তু গভীর ক্রিয়া ওষুধের বেলায় না দিলেই ভালো করবেন। কমলে কি করব, বাড়লে কি করব, অনেক সময় প্রশ্ন আসে। কমলে আপনি অপেক্ষা করবেন, রোগ কমতে থাকলে অপেক্ষা করবেন, কিন্তু যদি রোগ ওষুধ খাওয়ার পরে বেড়ে যায় তাহলে আপনি একটু অপেক্ষা করুন। ওষুধ সিলেকশান ঠিক থাকলে এটি নির্দিষ্ট সময় পরে কমে যাবে। আর যদি আপনার ওষুধ সিলেকশান ভুল থাকে তাহলে আপনাকে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে, ওষুধ পরিবর্তন করতে হবে। এখন প্রশ্ন আসে যে রোগ বাড়ে কেন? রোগ বাড়ার অনেকগুলো কারণ থাকে। ওষুধ নির্বাচন ভুল হলে রোগ বাড়ে। রোগ লক্ষণ যদি চাপা থাকে সেই ক্ষেত্রে ওষুধ খাওয়ার পরে সেটি বেরিয়ে আসে বা বৃদ্ধি হয়। চিররোগের বেলায় যদি আপনি মাত্রা বেশি বড় করে দেন সেই ক্ষেত্রে রোগ বৃদ্ধি হয়। রোগী অতি সংবেদনশীল বা সেনসিটিভ যদি হয়, অনুভূতিপ্রবণ হয়, সেই ক্ষেত্রে রোগ বেড়ে যায়। আরোগ্যের শেষ দিকে যখন আর ওষুধের প্রয়োজন থাকে না তখনও বৃদ্ধি দেখা দিয়ে আরোগ্যের সংকেতটা আপনাকে জানিয়ে দেয়। ওষুধ ভুল নির্বাচিত হলেও রোগ বৃদ্ধি হয়। আবার মাত্রা যদি স্থলও হয়ে যায় তখনও বৃদ্ধি দেখা দেয়। আবার কখনো কখনো পথ্যাপথ্য, যেটি আপনার জন্য খাওয়া নিষেধ, দেখা যায় শ্বাসকষ্টের রোগী হয়তো গরুর মাংসে তার বৃদ্ধি হওয়ার কথা, সে সেটি খেয়ে ফেলেছে, ফ্রিজের পানি খেয়ে ফেলেছে। সেই ক্ষেত্রে এটির ব্যাপারে আপনাকে খেয়াল রাখতে হবে, যে খাওয়া দাওয়া খেয়াল রাখতে হবে। আবার এমন কোনো পথ্য আছে যেটি আপনার জন্য ক্ষতিকর, সেটির কারণে বেড়ে গেছে, সেটিও আপনাকে খেয়াল রাখতে হবে। আবার প্রতিকূল পরিবেশ, আপনি শ্বাসকষ্টের মানুষ, ঠান্ডা কনকনে বাতাসের মধ্যে গেছেন, হয়তো সেটাই আপনার বৃদ্ধির কারণ, খেয়াল রাখতে হবে। মাথা ব্যথার রুগী, আপনি গরম আপনার জন্য নিষেধ, রোদ নিষেধ, হয়তো সেখানে গেলে আপনার সমস্যা হয়, সেখানে এটি আপনার জন্য প্রতিকূল হয়ে গেছে, সেটির ব্যাপারে আপনাকে সতর্ক হতে হবে। অনেক সময় প্রতিকূল পরিবেশটাও এটির কারণে রোগ বাড়ে। এখন আমরা আসতে পারি যে অচির অপ্রাকৃতিক ব্যাধি, এইসব ক্ষেত্রে ওষুধ প্রায় লাগে না। উত্তেজক ও পরিবেশক কারণে হলে ওষুধ লাগে না। যেমন তীব্র গন্ধযুক্ত ফুল আপনার ঘরে, যেটি আপনার সহ্য হয় না, সেক্ষেত্রে আপনার বমি বমি ভাব শুরু হয়েছে কিংবা মাথা ব্যথা শুরু হয়েছে, আপনি ফুলটি ঘর থেকে বিদায় করে দেন, এক্ষেত্রে আপনার ওষুধ লাগবে না, কারণ ফুলের গন্ধে যেহেতু মাথা ব্যথা, এটি কোনো প্রাকৃতিক রোগ নয় আপনার। ফুলটি ঘর থেকে বিদায় করে দেন। অথবা কেউ সেন্ট ব্যবহার করে না, সেন্টের উগ্র গন্ধ, তার সমস্যা হচ্ছে, শ্বাসকষ্ট কিংবা মাথা ব্যথা হচ্ছে, সেখান থেকে সরে যান বা তাকে সরিয়ে দিন বা সেন্ট সরিয়ে দেওয়া হোক, তাতে দেখবেন যে আপনার ওষুধ লাগবে না। স্যাঁতস্যাঁতে জায়গায় শুয়ে থাকার কারণে আপনার পিঠ ব্যথা, ঠিক আছে, আপনি স্যাঁতস্যাঁতে জায়গায় শুবেন না। অর্থাৎ এইসব ক্ষেত্রে আপনার ওষুধ প্রয়োজন পড়ে না। কখনো কখনো যদি ওষুধ প্রয়োজন পড়ে, লঘুকরীয় দু এক দাগ ওষুধ দিলে সেটি চলে যায়। তো সাধারণত এইসব ক্ষেত্রে ওষুধ লাগে না। এখন কারণজনিত রোগ যেগুলো, সেগুলোর ক্ষেত্রে ওষুধ লাগে। অচির প্রাকৃতিক রোগ, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, টাইফয়েড, ইনফ্লুয়েঞ্জা, হ্যাঁ, এগুলোতে ওষুধ লাগবে, দিতে হবে। আবার আর এক প্রকার প্রাকৃতিক সংক্রামক রোগ আছে, কলেরা, হোপিংকাশ ইত্যাদি, সেক্ষেত্রে আপনার ওষুধ লাগবে। আকস্মিক দুর্ঘটনা, এখানে ওষুধ এবং আনুষঙ্গিক ব্যবস্থার দরকার হতে পারে। কোনো জায়গা কেটে গেছে, ছুলে গেছে, ইনজুর হয়ে গেছে, আপনার সেলাই লাগতে পারে, আপনার ড্রেসিং করা লাগতে পারে, জীবাণুমুক্ত করার জন্য ওষুধপত্র দিয়ে সেই জায়গাটা ধুয়ে মুছে দিতে হতে পারে, রক্ত বন্ধ করার জন্য অন্য কিছু লাগতে পারে, সেটাই আপনার হোমিওপ্যাথির মধ্যে আছে। আপনি চাইলে একটা কাটা জায়গাকে এখন আধুনিক টেপ পাওয়া যায়, সেলাই না করে, সুই সুতা ব্যবহার না করে, আপনি ক্যালেন্ডুলা মাদার দিয়ে মুছে সেই জায়গাটাকে আপনি আটকে দিলে একবেলা বা একদিন পরে সেলাইয়ের কাজ হয়ে যাবে, জায়গাটা জোড়া লেগে যাবে। ক্যালেন্ডুলা মাদার দিয়ে মুছে দিলে আপনার জায়গাটা পরিষ্কার হয়ে গেল, জীবাণুমুক্ত হয়ে গেল। সব জায়গায় গোড়ামো করা চলবে না, কিছু কিছু জায়গায় একটু আপনাকে আধুনিক হতে হবে। আমি বিশুদ্ধ হোমিওপ্যাথ, সূক্ষ্ম শক্তি ব্যবহার করি, আমি ক্যালেন্ডুলা মাদার ব্যবহার করবো কেন? কেন আপনার কাটাছিঁড়া জায়গাটাকে আপনার জীবাণুমুক্ত করার জন্য আপনি অ্যালোপ্যাথি বা অন্যপ্যাথির চেয়ে আপনার হোমিওপ্যাথিক মাদার টিংচার দিয়ে মুছলে সমস্যা কী? এটি তো দোষের কিছু নয়। হ্যাঁ, কখনো কখনো কোনো মানুষ কোনো জায়গা কেটে গেছে, ছিঁড়ে গেছে, রক্তপাত হচ্ছে, পেরেক ঢুকে গেছে, অজ্ঞান হয়ে গেছে, হাড় ফেটে গেছে, হাড় ভেঙে গেছে, পুড়ে গেছে, নাক কান গলার মধ্যে কিছু আটকে গেছে। হ্যাঁ, আপনার কাছে নাক কান গলায় কিছু আটকে গেছে, আপনি ডাক্তার, আপনার কাছে একটা আর্টারি ফার্স্ট এড থাকতে পারে, সেটাতে আপনি টেনে বের করতে পারেন যদি সুযোগ থাকে। না হলে আপনি স্থানীয় হসপিটালে নিতে পারেন। আপনার কেটে ছিঁড়ে ফেটে গেলে আপনার হোমিওপ্যাথিতে ওষুধ আছে, আপনি ওষুধ নির্বাচন করুন, প্রয়োগ করুন।
অন্যান্য প্যাথির মতোই আপনার ওষুধে দ্রুত কাজ করবে। আমাদের কেটে ছিঁড়ে গেলে অনেক সময় হসপিটালে বা ক্লিনিকে দৌড় দেওয়ার একটা প্রবণতা আছে। কোনো দরকার নেই। আমরা জানি যে লোহার পেরেক ঢুকে গেছে, আমি লিডাম দিতে পারি, কেটে গেছে হাইপেরিকাম দিতে পারি। আমি কোনো জায়গায় কেটে ছিঁড়ে ইনজিউর হয়ে গেছে, হ্যাঁ আমি সেখানে ক্যালেন্ডুলা দিতে পারি। আমার কোনো জায়গায় আঘাত খেয়ে থেতলে গেছে, কালো হয়ে দাগ পড়ে গেছে, রক্ত বেরোচ্ছে না কিন্তু ব্যথা করছে, কালছিটার দাগ পড়ে গেছে, আমি আর্নিকা দিতে পারি। আমি আমার অভিজ্ঞতা অনুযায়ী একটা ওষুধ নির্বাচন করতেই পারি। অ্যাক্সিডেন্ট হলে আমাকে হসপিটাল বা ক্লিনিকে দৌড়াতে হবে, কোনো দরকার নেই। খেয়াল করতে হবে রুগী আসলে আমার কাছে আমি পরীক্ষা করার সময় কী কী খেয়াল করব, পরীক্ষা করার নিয়মগুলি কী। আমাদের একজন হোমিওপ্যাথিক পণ্ডিত, হোমিওপ্যাথিক গুরু বলেছেন যে রোগী পরীক্ষার নিয়ম লোকেশান, সেন্সেশন, মডালিটিজ, কনকমিট্যান্ট। রুগী আসলে আমি আমার লোকেশানটা আগে বোঝার চেষ্টা করব, রুগীর দেহের কোন জায়গায় কি প্রবলেম। রুগী এসে বলছে আমার বুকে প্রবলেম, আপনি বোঝার চেষ্টা করুন সেটি হৃৎপিণ্ডে নাকি ফুসফুসে নাকি বুকের অন্য কিছুতে, অন্য কোথাও শরীরে, অন্য কোথাও মাংসপেশিতে নাকি হাড়ে, পেটে, লিভারে নাকি পাকস্থলিতে নাকি অন্য কোথাও। অর্থাৎ স্থানটা আপনি বোঝার চেষ্টা করেন। তারপরে সেন্সেশনটা খেয়াল করেন। রুগী বলছে আমার কষ্টটা কীরকম, ছুঁচফোটানো ব্যথা, দপদপানি ব্যথা, কেটে ফেলার মতো ব্যথা, ছিঁড়ে ফেলার মতো ব্যথা, নাকি জ্বালাকর ব্যথা, নাকি জায়গাটা খুব স্পর্শকাতর। অন্তত আপনি এই অনুভূতিটা রুগীর কেমন জিজ্ঞাসা করেন, যেটি আপনাকে ওষুধ নির্বাচনে সহায়তা করবে। হ্যাঁ, মডালিটিস জানতে হবে আপনাকে। মডালিটিস কি? রাস বৃদ্ধিটা সকালে বৃদ্ধি নাকি বিকেলে বৃদ্ধি, রাতে বৃদ্ধি নাকি শেষ রাতে বৃদ্ধি, ডান পাশে শয়নে বৃদ্ধি না বাম পাশে, শীতে বৃদ্ধি না গরমে বৃদ্ধি, তাপে না ঠান্ডায়, কিসে উপশম, এগুলো আপনার জানতে হবে। কিসে বৃদ্ধি, কিসে উপশম, এটি জানতে হবে। সেই সাথে আরও একটা জিনিস জানতে হবে, মূল রোগের সাথে তার কিছু সহগামী লক্ষণ থাকে, যেটাকে আমরা বলি কনকমিটেন্ট। হ্যাঁ, ওভারিতে সিস্টের রুগী এসে বলছে ডাক্তারবাবু আমার প্রস্রাবে জ্বালা করছে। ওভারিতে সিস্ট হলেই প্রস্রাবে জ্বালা করবে এমন কোনো কথা নাই। মেনিনজাইটিসের রুগী, জ্বরের রুগী এসে বলছে আমার ঘন ঘন প্রস্রাব হচ্ছে। মেনিনজাইটিস কিংবা জ্বর হলে ঘন ঘন প্রস্রাব হবে এমন কোনো কথা নাই। কিন্তু ওই রোগের পরেই বা সাথে এই সমস্যাগুলো দেখা দিয়েছে, যদিও ওই রোগের সাথে এই রোগটির সম্পর্ক নাই, কিন্তু এটিকে তার সহগামী লক্ষণ বলা হচ্ছে। সেটি আপনার খেয়াল করতে হবে। তাহলে আমরা এই চারটি জিনিস অবশ্যই খেয়াল রাখবো। লোকেশান অর্থাৎ রোগের স্থানটা শরীরের কোন জায়গায়, সেন্সেশান রোগীর অনুভূতিটা কীরকম, মডালিটিস কখন বাড়ে কখন কমে, কিসে বাড়ে কিসে কমে সেইটি, কনকমিট্যান্ট মূল রোগের সাথে তার সহগামী কী লক্ষণ, যেগুলো ওষুধ নির্বাচনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা আসতে পারি যেখানে অচির রোগের গুরুত্বপূর্ণ লক্ষণের, অচির রোগে গুরুত্বপূর্ণ লক্ষণের গুরুত্ব কিন্তু বেশি, কিন্তু গুরুত্বহীন লক্ষণ অনেকগুলো থাকে যেগুলোকে আমরা তেমন গুরুত্ব না দিলেই পারি। একজন মানুষের জ্বর হয়েছে, সাথে দুর্বলতা থাকতেই পারে। এখন দেখা যাচ্ছে কখনো কখনো রুগী বলছে আমার জ্বর তো সেরে গেছে কিন্তু দুর্বলতা, রুচি কমে গেছে। হ্যাঁ, হতে পারে, এটি এত বেশি গুরুত্বপূর্ণ নয়। কিন্তু যদি রুগী বলে আমার মারাত্মক মৃত্যু ভয়, মারাত্মক ছটপটানি, মারাত্মক অস্থিরতা, এই লক্ষণগুলি গুরুত্বপূর্ণ, সেগুলোকে আপনি গুরুত্ব দেবেন। কখনো কখনো কোনো লক্ষণ গুরুত্ব বেশি বহন করে না, সেগুলোকে আমরা নির্বাচনের সময়, ওষুধ নির্বাচনের সময় যেন বেশি গুরুত্ব না দিই। তবে কোন লক্ষণটি বেশি গুরুত্বপূর্ণ সেটি আমরা যেন মাথায় রাখি, সেটিকে আমরা যেন অবশ্যই গুরুত্ব দিই। বিশেষ করে রেয়ার লক্ষণ যেগুলো, একেবারে আনকমন লক্ষণ যেগুলো, সেগুলোকে আমরা যেন, অদ্ভুত লক্ষণ যেন, সেগুলোকে আমরা যেন খুব গুরুত্ব দিই। কিন্তু কম গুরুত্বপূর্ণ লক্ষণগুলোকে আমরা যেন বেশি গুরুত্ব না দিই, তাহলে অনেক সময় আমরা বিভ্রান্ত হই ওষুধ নির্বাচনের ক্ষেত্রে। কখনো নির্বাচিত নির্দিষ্ট ওষুধের ক্রিয়া যদি স্থগিত হয়ে যায়, আর কাজ করতে চায় না, ওষুধ ঠিক আছে কিছু দূর কাজ করেছে আর কাজ করছে না, আরও দু একটা শক্তি আমরা পরিবর্তন করে দেখেছি কাজ করছে না, সেই ক্ষেত্রে আমাদের উচিত একটা মধ্যস্থতাকারী ঔষধ, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের গুরুজনেরা বলেছেন রোগীর কন্ডিশন বুঝে এখানে অ্যান্টিসোরিক কিংবা অ্যান্টিসিফিলিটিক কিংবা অ্যান্টিটিউবারকুলার বা অ্যান্টিসাইকোটিক কোন ওষুধটিকে আপনি অপেক্ষাকৃত রোগীর সাথে সাদৃশ্য মনে করছেন এবং কোনটি তার জন্য প্রযোজ্য সেটি আপনি বুঝে একটি ওষুধ দেবেন। যদিও বই পুস্তকে লেখা থাকে নির্বাচিত ওষুধে কাজ না করলে সালফার, সরিনাম, টিউবারকুলিনাম, মেডোরিনাম
এরকম মুখস্থ কথা বলা যাবে না, যে কোনো ওষুধ একটা দিয়ে দিলে চলবে না। আমাকে বুঝতে হবে আমার নির্বাচিত ওষুধ এখন ফেল করছে, সেই ক্ষেত্রে আমি যে কোনো একটা দিলেই হবে না। আমাকে বুঝতে হবে এই রোগীর সাথে অপেক্ষাকৃত কোন ওষুধটি বেশি সদৃশ এবং কোন অ্যান্টিমায়োজম ওষুধটি আমার এখন দরকার, সেইটি আমি দিব। তবে হ্যাঁ, যদি কখনো দেখা যায় যে ওষুধ ঠিক আছে, মায়াজম ঠিক আছে, কিন্তু ওষুধ কাজ করছে না, তখন আমাদের বুঝতে হবে, এটি অবশ্য প্রথম টেস্টিংয়ের সময় আমাদের মাথায় রাখা উচিত। তারপরে যদি কোনো কারণে ওটি আমাদের ছুটে যায়, তাহলে নির্বাচিত ওষুধ, মায়াজম এবং লক্ষণ সব ঠিক আছে, কিন্তু ওষুধ কাজ করছে না, তখন বুঝতে হবে এই রোগীটি তার পিতৃকুল কিংবা মাতৃকুল থেকে জটিল কোনো মায়াজম বহন করছে, যা খুব গভীরে অবস্থান করছে। এটি থেকে রোগীকে মুক্ত করতে চাইলে অবশ্যই অপেক্ষাকৃত সাদৃশ্য একটি নৌষধ ওষুধ লাগবেই। তাছাড়া এই রোগীটি বেলায় আমি বিভ্রান্ত হব, বারবার পাওয়ার চেঞ্জ করবো, ওষুধ চেঞ্জ করব, কিন্তু না, ওষুধ ঠিক আছে, মায়াজম ঠিক আছে। ওষুধ কাজ না করার মূলেই হচ্ছে সেই পিতৃকুল বা মাতৃকুল থেকে গভীর কোনো জটিল কোনো মায়াজম বহন করছে। সেই ক্ষেত্রে অবশ্যই অপেক্ষাকৃত সাদৃশ্য একটি নৌষধ ওষুধ ব্যবহার করব, যেটি তার জন্য বেশি প্রযোজ্য। তাতেই রোগীর যে প্রতিবন্ধকতা আছে, কাজ না করার যে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছিল, সেটি দূর হয়ে যাবে, রোগী সুস্থ হবে। তারপরেও যদি দেখেন যে রোগীর কোনো ক্রিয়া করছে না, সুস্থ হচ্ছে না, তাহলে এক্ষেত্রে বুঝতে হবে রোগীটি দুরারোগ্য। এটি আপনাকে মানতেই হবে, দুরারোগ্য বলে কথা চিকিৎসা বিজ্ঞানে আছে। সেই ক্ষেত্রে অন্তত এতটুকু হবে, রোগীটি না সারলেও অপেক্ষাকৃত আগের চেয়ে আপনার প্রদত্ত হোমিওপ্যাথি ওষুধে ভালো থাকবে, কষ্টটা কম থাকবে। ডাক্তার কেন্ট একই শক্তির ওষুধ পরপর 2 মাত্রা শক্তি পরিবর্তন রীতিতে ব্যবহার করার কথা বলেছেন। শক্তি পরিবর্তন রীতিতে ওষুধের ক্রিয়া অপেক্ষাকৃত খুব ভালো হয়। ক্রমান্বয়ে পাওয়ার না বাড়ালে, শক্তি পরিবর্তন রীতিতে ওষুধ প্রয়োগ না করলে ক্রিয়া ততটা ভালো হয় না। এখন আমরা কেস টেকিং করে ওষুধ দিয়ে দেব, এটি একেবারে বিশুদ্ধ হোমিওপ্যাথির নিয়ম। কিন্তু কিনোটস লক্ষণে ওষুধ নির্বাচনে কিন্তু কিছু দারুণ সুবিধা আছে। খেয়াল করুন, কোনো রোগী হঠাৎ করে কোনো রোগে আক্রান্ত হয়েছে, তো মৃত্যুর দিনক্ষণ টাইম সে নির্দিষ্ট করে বলছে, আমি আর বাঁচবো না, আমি মরে যাব, আমি এতটা সময় মরে যাব, আমাকে বাঁচাও। একখান দুখান কথা একটি ওষুধকে নির্দিষ্ট করে, অ্যাকোনাইট। কোনো পেশেন্ট সাংঘাতিক অবস্থায়, সাংঘাতিক রোগে কষ্ট পাচ্ছে, প্রায় নড়াচড়া বন্ধই, তারপরও দেখা যাচ্ছে বিছনায় শুয়ে তার দেয়ালের ছবিটি একটু বাঁকা হয়ে টাঙানো, সেটিতেই সে বিরক্ত বোধ করছে, এই ছবিটি তাড়াতাড়ি সোজা করো তো, বাড়ির লোকজনকে নির্দেশ দিচ্ছে। এই একটি লক্ষণ বলে দিচ্ছে মানুষটি হয়তো আর্সেনিকের। কোনো মানুষকে আপনি কোনো কারণে ধন্যবাদ দিয়েছেন, দেখেন তার চোখে টস টস করে জল এসে গেছে, অর্থাৎ ধন্যবাদ দিলেও যেন তার চোখে জল চলে আসে, কান্না চলে আসে। এই একটি লক্ষণ, এইটিকে বলা হচ্ছে কিনোটস, লাইকোপোডিয়াম। কোনো পেশেন্ট বলছে, ডাক্তারবাবু আমার লিভারের সমস্যা, কিন্তু আমি বেশ কিছুদিন যাবৎ আমার ডান কাঁধের পাখনা এবং তার নিচে খুব কষ্ট পাচ্ছি, ব্যথা পাচ্ছি। এই একটি লক্ষণ, ডান হাতের পাখনার নিচে ব্যথা, পিঠে, চেরেডোনিয়াম। মা এসে বলছে হয়তো, আমার শিশুটি ঘুম ভাঙলেই খুব বিরক্ত হয়ে কাঁদে, খুব বিরক্ত হয়, খুব কাঁদে। এই একটি লক্ষণ কিন্তু লাইকোকে ইন্ডিকেট করছে। আজকে এখানেই শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ।